যে কালকে পুলিশ পাঠালে নন্দীগ্রামে কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যেতে পারে, লস অফ লাইফ হয়ে যাবে। বুদ্ধিজীবী বলি না, ভাতাজীবী বলি, শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে এতে কিছু হবে না। উদয়ন গুহ দুবার হেরেছেন, এবারে হ্যাট্রিক করবেন। 2006-এ আর এই যে ইস্যুটা আপনি তুলে ধরেছিলেন, এটা নিয়ে কোনো আলোচনাই করলেন না, আলোকপাত করলেন না। বলবে কি? এই ডকুমেন্ট গুলো কি করে বলবে? ডকুমেন্ট গুলোকে কি করে অস্বীকার করবে? অস্বীকার করবে কি করে? আমি তো সমস্ত তথ্য, ডকুমেন্ট এবং মুখ্যমন্ত্রীর ভাষণ, এবং এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল না। এই দুটো প্রোগ্রাম যে দেখিয়েছি, দুটো ইলেকট্রনিক্স মিডিয়ার আর্কাইভ থেকে নিয়ে, এই দুটো তো সরকারি প্রোগ্রাম ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানে একাধিক আইএস অফিসার, আধিকারিক, একাধিক মন্ত্রী আছে। এটার বলার কিছু নেই তো। বলতে গেলে যে মিথ্যার অবতারণা করা দরকার, সেই ট্রেনিংটা নেওয়ার সময় পাননি চন্দ্রবাবু। যদি 5 দিন পরে হতো তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যাতে ডক্টরেট তিনি শিখিয়ে পড়িয়ে দিতেন। এইভাবে বলবে, ওইভাবে বলবে, হ্যাঁ মাঝখানে তো দিয়েছিলাম, হ্যাঁ আবেদন তো কেউ করেনি, হ্যাঁ আগে তো যারা ছিল তারা তো বাইরে চলে গেছে, হ্যাঁ তারা তো ব্যাঙ্গালোর চলে গেছে, খুঁজে তো পাইনি, আবার ভাবছি করবো, শিখানোর সুযোগ পাইনি। গতকালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন খুব ইম্পর্টেন্ট ভাবে এসআইআর প্রসঙ্গ উত্থাপন না করে বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করান, এটা ওনার অনেক দিনেরও বিএসএফ অত্যাচার করছে। উনি তো, যাকে আমি বুদ্ধিজীবী বলি না, ভাতাজীবী বলি, শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে বিএসএফ কে তো রেপিস্ট বলেছেন। মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন, থালা বাটি বাসন নিয়ে আপনারা সবাই বেশি বেশি আসুন, চাচারা, চাচিরা, ফুফুরা, বুবুরা, খালারা, যে যেখানে আছেন বেশি বেরিয়ে আসুন বলেছেন, তো প্রকাশ্যে বলেছেন, কোচবিহারে গিয়ে বলেছেন, কত জায়গায় গিয়ে বলেছেন, মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, লোককে কাঁপিয়েছেন। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে তো এই জন্য। উনি তো গোটা সিএ কে এনআরসি বলে তো উনি মিছিল প্রথম করেছিলেন কলকাতাতে, সিটির মোড় থেকে শ্যামবাজার, একা ছিছি বলেছিলেন। আজকে ওনার লোকেরা মতুয়া সমাজের বা হিন্দু শরণার্থীদের বলছে আবেদন করুন সিএতে। 1 লক্ষ আবেদন হয়েছে, 2000 সিটিজেনশিপ পেয়ে গেছে, প্রত্যেক দিনই কয়েকশো করে বাড়ছে। আজকে বলছেন না, আজকে সিএ চালু হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মিথ্যা। যা ক্ষতি করার তো সেদিন করে দিয়েছেন 19 সালে। হাজারদুয়ারি পুড়িয়েছেন, শামসি রেল স্টেশন, রেল লাইন উপড়ে দিয়েছেন, বেলনগরে, জিনগরে লাইন পুড়িয়ে দিয়েছেন, ঔরঙ্গাবাদে 28টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছেন, করমন্ডল এক্সপ্রেসের উপরে পাথর মেরেছেন, সাঁতরাগাছিতে 37টা বাস পুড়িয়েছিলেন, তার মধ্যে 22টা সরকারি বাস। ঠিক একইভাবে উনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কাঁপিয়েছেন। উনি তাকিয়েছেন, ওনার নেতারা রানী রাসমণিতে মিটিং করে বলেছেন, ফিরাদ হাকিম কি বলেছেন চালিয়ে দেখুন। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছে আপনি যেখানে দাঁড়িয়ে প্রেয়ার করবেন সেটাই আপনার ওয়াকফের সম্পত্তি। কিন্তু আমার কথা না, আপনি চালিয়ে দেখলেই দেখতে পাবেন, কয়েক মাস আগে করেছে। তারপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট তো পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেছে। উনি যে মুসলমানদের খেপিয়েছিলেন তাদের বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। বলেছিলেন আমার জীবন থাকতে থাকতে আমি এখানে চালু করতে দিব না, এখানে তো আমি মালিক, আমি সব কথা, আমি তো পশ্চিমবঙ্গে চালু করতে দেবো না। কিন্তু উনার সচিব পিবি সেলিম ইডিএমদেরকে দিয়ে পোর্টাল চালু করে দিয়েছেন। অতএব উনি সবসময় এই কাণ্ড কারখানাগুলো করেন। এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি। তা আমার কথা নয়, ভারতবর্ষের 11 বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন, বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি 3 বারের সফল মুখ্যমন্ত্রী গুজরাটে, তিনি গতকাল রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমিও পোস্ট করেছি এক্সএফবিতে, দেখুন সেখানে কি বলেছেন তিনি। যে এই নির্মম সরকার কত নিচে নামছে, আদালত পর্যন্ত চলে যাচ্ছে, মরিয়া এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী
মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস, এটা দেশের পক্ষে বিপজ্জনক। ফিরহাদ হাকিম আজকে এই প্রসঙ্গে বলছেন যে মুসলমানরা অগ্নিমিত্র পালের একটা বক্তব্য দিলে তাই রীতিমতো তারা রেডে করে উঠলো, কিন্তু দুদিন আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে 30% রাস্তা অবরোধ করে জিনা হারাম করে দেয়, তখন এদের কাউকে নামতে দেখা যায়নি। না না, অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক। তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি, কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন। বলছেন মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে। আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না, এখানে থাকবে কেন আইটি ছেলেরা? সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত, চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত। একটু আগেই সুধাংশু ত্রিবেদী, আমাদের ন্যাশনাল স্পোক্স পার্সন, আপনি ন্যাশনাল প্রেস করেছে যে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,713 কোটি টাকা, আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন। শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। খারাপ কি বলেছে বলুন? এটা আঘাত দেওয়ার বিষয় নয়। এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি। যারা জঙ্গি, যারা মৌলবাদী, যারা রবীন্দ্র দাস, চন্দন দাসকে খুন করে, যারা মোথাবাড়ি করে, ধুলিয়ান করে, শামশেরগঞ্জ করে, যারা বেলনাগাতে রাস্তা অবরোধ করে, এনআইএ দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কেন? কেস ডায়েরি না দিয়ে কাদের বাঁচাতে চাইছে? আশাকর্মীদের লাঠি দিয়ে পেটায়, যোগ্য শিক্ষকদের লাঠি দিয়ে মারে, যোগ্য চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে মহিলা পুরুষ নির্বিশেষে পুরুষ পুলিশ দিয়ে মহিলা বোনেদের উপর অত্যাচার করে। বিরোধী দলনেতাকে 106 বার কোর্টে যেতে হয়। আর অন্যদিকে বেলডাঙ্গাতে পর 3 দিন লাগাতার আপনারাও আক্রান্ত হয়েছেন, সব চ্যানেল আক্রান্ত হয়েছে, যারা প্রো মমতা ব্যানার্জি চ্যানেল তারা আক্রান্ত হয়েছে, মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছে। এনআইএ হয়েছে, সহযোগিতা না করে এসএলপি ফাইল করে কেন রাজ্য সরকার? তার টাকাই করছে। শুধু মুসলমানরা কি ট্যাক্সের টাকা দেয়? হিন্দুরা দেয় না? মেজর হিন্দু বসবাস করে। কে অধিকার দিয়েছে আপনাকে 25 লক্ষ 30 লক্ষ টাকার ব্যারিস্টার দিয়ে বেলডাঙ্গার দাঙ্গাকারীতে বাঁচাতে যাচ্ছেন? হ্যাঁ, তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়েছে, এনআইএ দিয়েছে, আপনি তৃণমূলের লোকেদের বাঁচাতে গেছেন, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু বেলডাঙ্গাতে অবরোধ করেছে, পরপর 3 দিন, 2 দিন ধরে মারাত্মক ধরনের রেল লাইনের উপর পাথর ফেলেছে, কাট অফ করে দিয়েছিলেন উত্তর পূর্বাঞ্চলকে, নেপাল, ভুটান, বাংলাদেশকে, পশ্চিমবঙ্গের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে। তারপরে এনআইএ হওয়ার পরে আমার পিটিশনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস এনআইএ এর অপশন ওপেন করার পরে ভারতবর্ষের সরকার এনআইএ দেওয়ার পরে আপনি গেছেন সুপ্রিম কোর্টে আটকাতে। ঠিক একইভাবে রামনবমীতে আপনি গেছিলেন রিসড়া, শিবপুর, ডালখোলা। আমরাও লড়বো, আমি অলরেডি ক্যাবিনেট ফাইল করেছি, ছাড়াছাড়ির কোনো সিন নেই। দেশ বিরোধী শক্তিকে 0 টলারেন্স, একদম মূল সহ উপড়ে ফেলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী নাগরিকের। আপনি আর্কাইভ দেখে নেন, ওই মিডিয়াগুলোতে এবিপি আনন্দকে দেখে নেন, মাননীয় উজ্জ্বল বাবু নাম করেই বলছি, তিনি প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে যে আপনি বামফ্রন্টকে চোর বলছেন, তাহলে আপনার বাবাও চোর। এটা দেখে নেন ভিডিওটা, প্লিজ রিকালেক্ট করুন। তৃণমূলের অনেকেই মমতা ব্যানার্জিকে তার মা বলে বলেন, প্রকাশ্যে বলেন,
খারাপ কিছু নয় তো, যে কোনো নারী শক্তিকে, বয়স্ক প্রবীণাকে দিদি বা মা বলা খারাপ নয়। আমি সেই অর্থে আমার গুরুদেব, আমার রাজনৈতিক আদর্শ দেশের প্রধানমন্ত্রীকে তার সৈনিক বলতে গেছি, তাকে অপব্যাখ্যা করতে পারি, এতে কিছু হবে না। উদয়ন গুহ দুবার হেরেছেন, এবারে হ্যাট্রিক করবেন। 2006-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক মণ্ডলের কাছে হেরেছিলেন দিনহাটাতে। 2021-এ বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন। 2026-এ এপ্রিল মাসেও হারবেন, হ্যাট্রিক করবেন। উনার কেন্দ্রে বাংলাদেশি মুসলিমদের প্রচুর নাম কেটে বাদ চলে গেছে। উনি এখন হাই প্রেসারে ভুগছেন, রাতে ঘুমের ওষুধ খাচ্ছেন এবং আতঙ্কে আছেন। তাই এ ধরনের আচরণ করা স্বাভাবিক, কিন্তু প্রতিবাদটাও দরকার থাকে, আমরা সে প্রতিবাদটা করি। ডক্টর অশোক লাহিড়ীর মতো আদর্শ বাঙালি জাতীয় ব্যক্তিত্ব, তাকে যে ভাষায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার একজন রাষ্ট্রমন্ত্রী আজকে অ্যাটাক করেছেন 10 মিনিট ধরে। অশোকবাবু ভদ্রলোক, তিনি অন্য জগৎ থেকে এসেছেন, তার প্রতিবাদটাও আজকে আমার নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে করেছে। সম্মানীয় বাঙালিদের অপমান আমরা মানব না। এই সরকার এবং এই দল বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার বিশিষ্ট বাঙালিদের ওদের সুরে কথা না বলার জন্য, রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে আজকে ডক্টর অশোক লাহিড়ী পর্যন্ত, এই আদর্শ শিক্ষিত, উচ্চ শিক্ষিত ভদ্র বাঙালিদের বারে বারে অপমান করেছেন। কারণ এরা জিহাদি সংস্কৃতি, জঙ্গি সংস্কৃতি, মূলত আরবি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চান। তাই ক্লাস 7-এর পাঠ্যপুস্তকে আকাশের জায়গায় আসমান, জলের জায়গায় পানি, কাকা নয় চাচা, কাকিমা নয় চাচি, দিদি নয় আপা, পিসি নয় বুবু, এই আমদানি করছেন। এগুলো ভারতীয় সংস্কৃতি, বাংলা সংস্কৃতির সঙ্গে বেমান। গতকাল থেকে বারবার বলা হচ্ছিল আমরা এখনো রাজ্যের সরকার দিয়ে নিয়ে রায়ের কপি পাইনি। আজকে সেই রায়ের কপি পৌঁছে দিতে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা নবান্নের দিকে গেলেন, একাধিকবার পুলিশের তরফে বাধা দেওয়া হলো, তারা রায়ের কপি জমা দিয়ে এলেন। না, আপনাকে বলি, উনারা যে আন্দোলন করছে তাদের নৈতিক সমর্থন আছে। আমরা অনেকেই, বিজেপির অনেক নেতৃত্ব, আমি সহ, সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে গেছি এবং বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই যৌথ মঞ্চের মধ্যে আছে। সিপিএম পালিয়ে গেছে এপিটিএ, এসইউসি মমতার বিরুদ্ধে লড়বে না বলে অনেক আগে পালিয়ে গেছে, কিন্তু বিজেপি যায়, বিজেপি ওখানে গিয়ে ভোটের কথাও বলে না। তো সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দায়িত্ব রাজ্যের। রাজ্য সেটা করে না বলে, সুপ্রিম কোর্ট জানে বলে, মনিটরিং এর দায়িত্বটা 3 জন রিটায়ার্ড জাস্টিস এবং কেন্দ্রীয় সরকারের ক্যাগের প্রতিনিধির উপর দিয়েছে। আমার মনে হয় এর বাইরে এটা নিয়ে আর কিছু ভাবার দরকার নেই। ওনারা একটা সিম্বলিক জাজমেন্ট পৌঁছে দিতে গেছেন, সেটাতে বাধা দেওয়া অন্যায়, আর পৌঁছে দেওয়াটাও সঠিক কাজ, সেটাকে আমি সমর্থন করি। কিন্তু এই রায়টা ওনাদের রিভিউ পিটিশনের পরে, কারণ এর আগেই 25% দেওয়ার রায় ছিল, ওটা দেবে না বলে, ভোটটা পার করাবে বলে রিভিউ পিটিশন করেছিল। তার দীর্ঘ শুনানির পরে ফাইনাল জাজমেন্ট এসছে। তাদের এখানে রিভিউ পিটিশন করতে পারে 26,000-এর মতো পরিণতি হবে, আমার যা ধারণা। 3 বারের এমএলএ, 2 বারের এমপি হিসেবে আমার যা ধারণা। আর সাথে সাথে সব কোর্ট জেনে গেছে যে কোর্টের রায় ওই মুখ্যমন্ত্রী কার্যকর করতে দেন না, মুখ্য সচিব, অর্থ সচিবকে। তাই রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া 4 ম্যান কমিটি করে দিয়েছেন, 3 জন ফ্রম জুডিশিয়ারি,
আর একজন ফ্রম ক্যাট ভারত সরকারের সংস্থা থেকে। অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 10,400 কোটি টাকা মার্চ মাসে দিতে হবে। এর সঙ্গে এমসিসির সম্পর্ক নেই, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে এক্সেপশন কেস। আর মে মাসের মধ্যে বাকি অর্থ দিয়ে দিতে হবে, এবং দিয়ে কর্মচারীর অধিকার সেটা প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকারের ওজোর আপত্তি ইত্যাদি সব রিজেক্ট করেছে সুপ্রিম কোর্ট। এত বড় আইনি থাপ্পড় অনেকবারই খেয়েছেন, তা খুব জোরে লেগেছে। তাই আমি আতঙ্কিত, মার্চ মাসের পরে চালু থাকা সামাজিক প্রকল্প এবং পেনশনার্সদের পেনশন, কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যা না তৈরি হয়। কারণ ভিতরটা অর্থনৈতিকভাবে কমপ্লিটলি ডিজাস্টারের মতো বিপর্যয় ঘটিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। খেলা মেলা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে ইত্যাদি করে তিনি বিপর্যয়টাকে যে জায়গায় নিয়ে গেছেন। কেন আয়ুষ্মান ভারতে যাননি? স্বাস্থ্য সাথীতে 1 টাকা খরচ করছে। আয়ুষ্মান ভারতে গেলে তো সেন্ট্রাল গ্যারান্টি পেয়ে যেতেন। কেন প্রধানমন্ত্রী ফসল বীমায় যাননি? বাংলা ফসল বীমা যোজনাতে এতগুলো টাকা দিচ্ছেন। কেন স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাচ্ছেন না? কেন বিশ্বকর্মা যোজনায় চালু করেননি? কেন উজালা 3 চালু করেননি? অসংখ্য আছে, সময় লাগবে। আনন্দপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর সময় তো আনন্দপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী পাশে আনন্দপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী পক্ষের পাশে দাঁড়ালো, বললো আপনি তো পাঠিয়েছি ওখানে রাজ্যকে, মুসলমানরা পাহারা দিয়েছে, ববিকে পাঠিয়েছি, অরূপকে পাঠিয়েছি। না না, মুখ্যমন্ত্রী পাশে তো দাঁড়াবে। ডেকোরেটরের মালিক গ্রেপ্তার হয়, সঠিক। মোমোর মালিক গ্রেপ্তার হয় কেন? এই কথাটা আমি নয়, আমাদের নেতা অমিত শাহজি তুলেছেন ব্যারাকপুরের দিক থেকে। তার কারণ মোমো তৈরি করতে গিয়ে তার উল্টা লেগেছে, এবং যে চেক গুলো তৃণমূলের নেতা পুলিশকে নিয়ে বাড়ি বাড়ি দিয়ে এসছে, অভিযুক্তরা হচ্ছে সেই চেকের পেমেন্ট করেছে। মোমোর মালিক এবং ডেকোরেটরের মালিকের 5-10 লক্ষ টাকার চেক রাজ্য সরকারের নো কন্ট্রিবিউশন। এবং বহু জায়গায় ছবিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে এই মোমোর মালিক গেছে। গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, এন্টার কেএমডি এলাকা, এদিকে শ্রীরামপুর, ওদিকে হাবড়া, বারাসাত, অসংখ্য এই ও মোমোর আপনার তার যে সেন্টার, বিরিয়ানি এবং মোমোর সেন্টার ব্যাংকের ছাতার মতো মনোপলি। কালকে মুখ্যমন্ত্রী কিভাবে বলেছিলেন যে ফায়ার ডিস্ট্রিবিউশন নেই, তো আমি কি করবো, প্রাইভেট সব কন্ট্রোলে নাকি? কন্ট্রোল নয়, দেখুন এক্সকিউজ। আপনাকে বলে দিলাম, যারা মারা গেছে অধিকাংশ মেদিনীপুরের লোক। আমি যা করার করছি। ওদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল, আমি বলেছি নিয়ে নিন, সব চুরির মাল, বদরক্ত, নিয়ে নিন। তারপরে বলেছে একটা করে চাকরি দেবে, নিয়ে নিন, আগে নিয়ে নিন, যাবে তো কদিন আছে, আর যা পাওয়া যায় বের করে নিন, তারপরে বাকিটা হবে। ছাড়াছাড়ির কোনো সিন নেই। গত 5 বছর এমন কোন ইস্যু নেই বিজেপি ধরেনি এবং এদের শেষ করেনি। রামপুরহাটের বকটুই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ইস্যু, রামনবমীর দাঙ্গা থেকে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর, ইকবালপুর থেকে, ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এখন এই যে 17 কোম্পানি প্যারামিলিটারি আছে, ছুটির দিন বিজেপি আবেদন করে কোর্ট খুলিয়ে বিরোধী দল নেতার অ্যাপ্লিকেশনে বিএসএফ এবং সিআরপিএফ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এমন কোন ইস্যু নেই জনস্বার্থে মানুষের পাশে দাঁড়ানো দরকার, সেটা আমরা করেছি। হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রামপুরহাটের বকটুইতে যে মহিলাগুলো মারা গেছিলেন পুড়িয়ে, শিশুগুলো, তারা কেউ হিন্দু ছিল না। ওই বুথে বিজেপি 17টা ভোট পেয়েছিল। তারপরেও আমরা কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার আগে 55 জন বিজেপি এমএলএ পৌঁছেছিলাম। আনন্দপুরও নট ক্লোজ চ্যাপ্টার, এটাও যা হওয়ার হবে। শিক্ষা দেব, ওয়েটল্যান্ডের জমি আমরা পুনরুদ্ধার করব। ওয়েটল্যান্ডের জমি যেভাবে এই ফেরদৌস, নজরুল এরা সবাই মিলে লুটে পুটে শেষ করছে, আমরা সব জানি। উই আর ওয়ার্কিং। যেভাবে সীমান্তে জমি
রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার আবেদনে বের করে নিয়ে এসেছেন তিনি লড়াই করে, আইনি লড়াই করে। এক্ষেত্রেও লড়বো। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড সোজা করার লোকের অভাব নেই। আর বিজেপি তার যে অপোজিশনের কাজ, মেন অপোজিশন, ডিপেন্ডেবল অপোজিশন, রিয়েল অপোজিশন, সে কাজ বিজেপি করে এসেছে। 5 বছরের হিসাব নেবেন, বিজেপি করে এসেছে। আমরা আনন্দ করে ছাড়বো। দাদা রেলে করবে না সবাইকে ধন্যবাদ। নন্দীগ্রাম রেল তো এই দেওয়া হলো, ওই দেওয়া হলো, একেবারে সবকিছু দেওয়ার বাজেট। আজ রাস্তায় দেখা যাচ্ছে সর্বত্র বিক্ষোভ। আশা কর্মীরা এখানে বসেছিলেন, তারা তাদের পাওনা পাচ্ছে না বলছেন। অন্যদিকে দিয়ে যাদের পাওয়ার কথা, সব বিজেপি রুল স্টেটের হিসাবটা দেখে নেবেন। ন্যূনতম 10,000 টাকা আশা করবেন, সর্বোচ্চ 15,000 টাকাও আছে বিভিন্ন স্টেটে, দেখে নেবেন। 21টা বিজেপি রুল স্টেট আছে। ভারত সরকার একটা টাকা দেয়, কিন্তু বাড়তি টাকা দিতে গোটা হেলথ সেক্টর তো ওদের উপর নির্ভর করছে। আইসিডিএস এ 15 থেকে 20,000 টাকা করে পায় টিচাররা। কি হয় এদের? সিভিক ভলেন্টিয়ার্সদের ভয় দেখেন আপনারা, এই বিজেপি এলে সব তোমাদের তাড়িয়ে দিবে। আমাদের তাড়ানোর কোনো ব্যাপার নেই, বিজেপি এসব কাজ করে না। কোন রাজ্যে আমরা কাউকে তাড়িয়ে, দিল্লিতে তো কেজরিওয়াল যাদের ঢুকিয়ে দিয়ে গেছিল, এমন একটা লোককে তাড়িয়ে দিয়েছে। বরঞ্চ এমন অর্থ বিজেপি সরকার দেবে যাতে আপনি ডাল ভাত মোটা কাপড়ে ভালো থাকেন, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারেন। এবং মমতা ব্যানার্জির কারণে বহু যুবক তারা তো বিয়ে থাও করতে পারেনি, বাবা মাকেই ওষুধ কিনে দিতে পারে না, সংসার করে কি করবে। অনেকে তো 40 বছর পেরিয়ে গেছে। বিজেপি রুল স্টেট 21টা স্টেটে কি কি হচ্ছে, কি কি দিচ্ছে, তার সঙ্গে কম্পেয়ার করুন। মুখ দেখাতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না লজ্জায়। অগ্নিমিত্রা বলে যে বক্তব্য মাদ্রাসা নিয়ে, বুদ্ধবাবু পৌনে 2 দশক আগে হিন্দি দু একটা নিয়ে নি, আমাদের 6টায় মিটিং আছে। বুদ্ধবাবুর মন্তব্যটা যেটা ছিল মাদ্রাসা নিয়ে পৌনে 2 দশক আগে, এই মাদ্রাসাতেই মূলত জঙ্গিদের আতুরঘর হয়ে উঠছে। আজকে অগ্নিমিত্রা বলে বক্তব্য নিয়ে এত এই চর্চা, বুদ্ধবাবু কি কোথাও ঠিক ছিলেন সেই সময় দাঁড়িয়ে? অনেক সমালোচনা হয়েছিল তখন। শুনুন, ব্যক্তি বুদ্ধবাবুর সম্পর্কে বলবেন আর সিপিআইএম এর মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলবেন, দুটো তফাৎ আছে। আপনি ব্যক্তি বুদ্ধদেব বাবুকে নিয়ে তার চিন্তা ভাবনা, তার শিক্ষা দীক্ষা, অনেস্টি নিয়ে বলবেন, আমরা রেসপেক্ট করি, ওপেনলি বলি। কিন্তু সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন। আমি যখন ওনাকে বলছি যে কালকে পুলিশ পাঠালে নন্দীগ্রামে কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যেতে পারে, লস অফ লাইফ হয়ে যাবে, আপনি নোটিশটা তুলে নেন। উনি শুনে আমাকে বললেন আপনি একবার নিরুপমকে বলুন। আমি নিরুপম সেনকে লিখেছিলাম আমার ইমেলের প্যাডে। সেটা নন্দীগ্রামে যে জাজমেন্ট দিয়েছিলেন জাস্টিস সুরিন্দর সিং নির্ঝর, সেই জাজমেন্টটা আমার এমএলএ প্যাডের আগাম আশঙ্কাটা অ্যানেক্স করে দিয়েছিলেন। আপনারা যারা পুরনো সাংবাদিক তারা জানেন। তখনই আমি বুঝেছিলাম বুদ্ধবাবুর হাতে সিপিএম ছিল না, সিপিএমটা লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষের হাতে ছিল, সিপিএমটা শ্যামল চক্রবর্তীর হাতে ছিল। সেই কারণে বুদ্ধবাবু ব্যক্তিগত আলোচনায় কি বলতেন সেটা কার্যকর করার ক্ষমতা তার ছিল না। আর তিনি একটা সময়ে, আমি যখন ছাত্র রাজনীতি করি তখন বিদ্রোহ করেছিলেন, চোরেদের সরকারে থাকবো না। পরবর্তীকালে আবার ফিরেও এসেছিলেন। তিনি যদি বিদ্রোহ করতেন তাহলে বলতে পারতাম বুদ্ধবাবু ঠিক ছিল, বিদ্রোহ তো করেননি। ওনার ভাবনা যখন আলিপুর স্ট্রিটে রিজেক্ট করতো, সেই ভাবনাটাই কার্যকর করতো। ওনাকেই সাইন করতে হয়েছে পুলিশ মন্ত্রী হিসেবে, পুলিশ ফায়ারিং এ। অস্বীকার করবেন কি করে? ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, এন রমেশ বাবু, তারা নেতৃত্ব দিয়েছেন গুলি করার ক্ষেত্রে। সাইন তো, অ্যাপ্রুভাল তো নিতে হয়েছে পুলিশ মিনিস্টারের কাছ থেকে, তিনিই ছিলেন। তাতে ছাড়ুন, যিনি স্বর্গে গেছেন, তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ মানুষ ছিলেন, অত্যন্ত শুদ্ধ মানুষ। ব্যক্তিগত জীবন ছেড়ে দেন। আপনি যেহেতু তুললেন এই প্রসঙ্গে আমার আর কোনো বক্তব্য নেই। আন্দোলনকারীরা আমি হিন্দি লোক ভাই मीटिंग है।